স্বয়ং লেখকের জবানবন্দি দিয়ে শুরু করছি আমি রাসবিহারীকে দেখেছি উপন্যাসখানির শেষ পর্ব। আগের যে জবানবন্দিগুলো আমরা শুনলাম তাদের মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের মিসিং লেগেছে, মানে মিসিং লিঙ্কটা আমরা পাচ্ছিলাম না, পাইনি আর কি। সেগুলো লেখক তার জবানবন্দিতে বর্ণনা করেছেন। মানে না বলে পারছি না। রাসবিহারীকে নিয়ে বই তো বিশেষ খুব একটা বেশি নেই আমাদের, নেতাজিকে নিয়ে তবুও আছে, কিন্তু রাসবিহারীকে নিয়ে এতটাও বই নেই। কিন্তু মানে লেখক যে কিভাবে এগুলো জোগাড় করে, মানে কিভাবে যে উনি লিখেছেন আর কতটা যে ওনার পাণ্ডিত্য, মানে প্রগাঢ় জ্ঞান, জাস্ট ভাবা যায় না। যতটাই বলবো ততটাই কম বলা হবে, মানে ভাবতেই পারি না। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন। যারা নতুন বন্ধু শুনছেন তারাও একটু বলবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর শেষ পর্যন্ত কিন্তু আপনারা পাশে থাকুন। এত এত সুন্দর, এত ইনফরমেটিভ, ভাবা যায় না। এত ইনফরমেটিভ উপন্যাস মানে খুব খুব কম আছে, খুব কম আছে। আমরা যে কত কিছু জানতে পারছি না, বলার মতন নয়। যাই হোক, লেখক নারায়ণ সান্যালের জবানবন্দি দিয়ে আমি শুরু করছি আমি রাসবিহারীকে দেখেছি উপন্যাসখানির শেষ পর্ব। আগে না, রাসবিহারী বসুমশাইকে আমি চর্মচক্ষে দেখিনি। তিনি চিরকালের মতো ভারতবর্ষ ত্যাগ করে যাবার 9 বছর পরে আমি ভারতবর্ষে পদার্পণ করি। তিনি চিরকালের মতো জাপান ত্যাগ করে যাবার 25 বছর পরে আমি জাপানে পদার্পণ করি। তাই আক্ষরিক অর্থে আমি প্রত্যক্ষদর্শী নই, তবু সাধ্যমতো তার লুপ্ত পদচিহ্ন রেখা ধরে তাকে খুঁজে পাওয়ার আপ্রাণ চেষ্টা আমি করেছি। বিভিন্ন সাক্ষী তাদের জবানবন্দিতে অনেক কথা অনুক্ত রেখে গেছেন। সেসব প্রশ্নের উত্তর তারা নিজেরাই জানতেন না। শহীদ বসন্ত বিশ্বাস তার জবানবন্দি শেষে বলেছেন, একই দিনে ফাঁসি যাব, না হলে বালমুকুন্দজির ফাঁসির পরে দেখতাম রামরাখে কি বলে। বসন্ত বিশ্বাস কিন্তু এ প্রশ্নের জবাব জেনে যেতে পারেননি। স্বয়ং রাসবিহারী জেনে যেতে পারেননি তার নিষ্ঠুর মৃত্যুদণ্ড আর উদার ক্ষমা কোনটা লাভ করেছিল তার অনুজ প্রতিম সহচর বিনায়ক রাও কাপলে। সেই সব অকথিত কাহিনী আপনাদের সামনে বলার জন্যেই আমি এই কাঠগড়ায় উঠে দাঁড়িয়েছি ধর্মাবতার। রাসবিহারীর কীর্তিকাহিনীর প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি আমার পূর্ববর্তী গ্রন্থ লিখবার সময় 3 বছর আগে। নেতাজির শেষ অন্তর্ধান রহস্য সম্বন্ধে অনুসন্ধান করতে পূর্ব এশিয়ার কয়েকটি স্থানে গিয়েছিলাম আমি। ওই সময় রাসবিহারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। জাপানে তার বাড়ি, তার ব্যবহৃত পোশাক, তার কীর্তিকাহিনী কথা দেখি, শুনি। তার প্রতিষ্ঠিত এশিয়া কাইকানে বাস করেছি। তার নাকামুরায় রেস্তোরাঁতে মেনু কার্ড খুঁজে বোস চিকেন কারির রসাস্বাদন করেছি। তার সহকর্মীদের কাছে অনেক গল্প শুনেছি, কিন্তু ধাক্কা খেলাম প্রথমে রেঙ্কোজি মন্দিরে। টোকিওর ওই রেঙ্কোজি মন্দিরে সুরক্ষিত আছে নেতাজির তথাকথিত চিতাভস্ম। মন্দিরের ভারপ্রাপ্ত অশীতিপর বৃদ্ধ রেভারেন্ড মোচিজুকির সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি ইংরেজি জানেন না, দোভাষীর কাজ করছিলেন আমার বন্ধু জাপানি সাংবাদিক ওকোবরি। রেভারেন্ড মোচিজুকি জানতেন অধিকাংশ ভারতবাসী, বিশেষ করে আমার মতো বাঙালি, বিশ্বাস করে না ওই চিতাভস্ম নেতাজি সুভাষচন্দ্রের। তাই আমি যখন বললাম ওই চিতাভস্ম নেতাজির হোক বা না হোক, আপনি যে দীর্ঘ 25 বছর ধরে আমাদের প্রিয় নেতাজির উদ্দেশ্যে প্রতি সন্ধ্যায় দীপ জ্বালছেন, ধূপ জ্বালছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। আপনার জানার কথা নয় এ ভস্ম কোথা থেকে কেমন করে এলো। আপনি আপনার বিশ্বাস মতো তাকে আজ শতাব্দীর এক পাদকাল ধরে যে সম্মান দেখিয়েছেন, তাতে ভারতবাসী হিসেবে আমি আপনাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তখন উনি হেসে বললেন, একটা কথা, নেতাজির চিতাভস্ম সম্বন্ধে আপনাদের সন্দেহ আছে, তাই সেটা আপনারা সসম্মানে স্বদেশে নিয়ে যাচ্ছেন না, এ কথার অর্থ বুঝি। কিন্তু সেনসাইয়ের অর্থাৎ রাসবিহারী বসুর চিতাভস্ম সম্বন্ধে সন্দেহের তো কোনো অবকাশ নেই।
তার শেষ ইচ্ছা পূরণে এত আপত্তি কেন আপনাদের? তিনি আপনাদের গান্ধীজির মতো অহিংসাপ্রতি নন বলে? আমি এই প্রশ্নের জবাব দিতে পারিনি। জবাব আমি জানতামও না। আপনারা জানেন? দেশে ফেরার সময় ওকবরীর সঙ্গে শেষ সাক্ষাৎ সময় উনি বললেন, মিস্টার সান্যাল, রাসবিহারীর ভালো জীবনী আছে, মানে 1915 পর্যন্ত। তারপরের কীর্তিকাহিনী নিয়ে জাপানি ভাষা অনেক বই আছে। বলেছিলাম খোঁজ নেব, যদি না থাকে নিজেই লিখব। ফিরে এলাম ভারতবর্ষে। শুরু হলো অনুসন্ধান পর্ব। সব কিছুই কুয়াশায় ঢাকা। তার জীবনী অনেকগুলি আছে, কিন্তু মন ভরল না। কাশীতে সুশীলা দেবীর সঙ্গেও দেখা করে এলাম। পর্যাপ্ত মাল মশলা পেলাম না। 60-70 বছর আগেকার কথা। পুরাতন সংবাদপত্রের পাতাগুলো সব পাঁপড় ভাজা, অথচ ছাড়তেও পারছি না। মাঝে মাঝে ওরই মধ্যে বিদ্যুৎ চমকের মতো এক একটি পংক্তি আমাকে সচকিত করে তোলে। যেমন রাওলাট রিপোর্টের একটি পংক্তি আমাকে বিহ্বল করে তুলেছিল, মনে আছে। শত্রুপক্ষের কথা, among the few handful of Bengal revolutionaries who made the British government almost impossible in India, the name of Rash Bihari Bose tops the list. সেই রাসবিহারী এভাবে হারিয়ে যাবেন অজানার অন্ধকারে? এই রাসবিহারী আবার পূর্ব এশিয়ায় দীর্ঘ 18 বছর পরে 1943 সালে 3রা জুলাইয়ে রাত পোহালে পরদিনে শারদপ্রাতে বাসিখানে তুলে দিয়েছিলেন নেতাজিকে। সত্যই যেন সব্যসাচী সৈন্যপত্তে তার নির্দেশে দ্রোণাচার্য যুদ্ধ করেছিলেন অতঃপর। কিন্তু সে তো তার শেষ জীবন। তার আগের কথা সব নিরবিচ্ছিন্ন কুয়াশায় ঢাকা। ডাক্তার যাদুগোপালের ভাষায়, সো গ্রেট ওয়াজ রাসবিহারী দ্যাট হিজ হাইট স্টিল রিমেইনস আনমেজার্ড। ও মাপা যায় না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ক্ষান্ত দিলাম, অন্য রচনায় হাত দিলাম। রাসবিহারীর অসমাপ্ত পাণ্ডুলিপি উপেক্ষিত হয়ে পড়ে রইল দেরাজে। ইতিমধ্যে 3 বছর কেটে গেছে। এই বছর 1973 এর 25শে জানুয়ারি সকালে বাড়িতে একটা টেলিফোন এলো। নেতাজি রিসার্চ ব্যুরোর স্বনামধন্য ডক্টর শিশির কুমার বসু ফোন করেছেন। জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি কিয়োতো নিউজ এজেন্সি মিস্টার ইওনো ওকবরীকে চেনেন? বললাম, নিশ্চয়ই, জাপানে আলাপ হয়েছিল। উনি আমাকে রেঙ্কোজি মন্দিরে নিয়ে গিয়েছিলেন। তিনি কলকাতায় এসেছেন নেতাজি জন্মোৎসবে ডেলিগেট রূপে। আপনার সঙ্গে দেখা করতে চান, বিশেষ জরুরি প্রয়োজন। তখনই চলে গেলাম আমি। দেখা হলো ওকবরীর সঙ্গে। আরিগাতো এবং নমস্কার বিনিময়ের পর উনি বললেন, আপনার নামটা মনে ছিল, টেলিফোন নাম্বারটা ভুলে গেছি। কলকাতায় এসে অনেক খোঁজ করেছি। 2-4 জন পাবলিশার্স বললেন আপনাকে চেনেন, কিন্তু টেলিফোন নম্বর জানেন না। শেষে মনে হলো আপনি তো নেতাজির উপর বই লিখেছেন, তাই নেতাজি রিসার্চ ব্যুরোয়। আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলি, আপনি যে মনে করে। না না না, শুধু খোঁজ গল্প করার জন্যই কিন্তু আপনাকে আমি খুঁজছি না। আমি কিছু মাল মশলা এনেছি, আপনার কাজই লাগবে। রাসবিহারীর স্বাক্ষরিত 2টি লিফলেট এবং 2খানি ছবি দিলেন আমাকে। ওর জীবনী কবে প্রকাশিত হচ্ছে, লেখা কত দূর? মরমে মরে গেলাম। আমি রাসবিহারীর দেশের লোক, তার আত্মদানের ফলশ্রুতি স্বাধীনতা ভোগ করছি, অথচ আমি আছি নির্বিকার। আর ওই বিদেশি ছেলেটা 3 বছর আগেকার একটা কথোপকথন মনে করে রেখেছে। সমস্ত কলকাতা দাবড়ে বেড়াচ্ছে আমার হাতে 2টো সম্পদ হস্তান্তরিত করবে বলে। কি হলো মিস্টার সান্যাল, আর কতদিন দেরি হবে? ভেবে চিনতে কিছু বলিনি, মুখ দিয়ে বেরিয়ে গেল, 6 মাসের মধ্যেই। খুব আনন্দের কথা। আমি অবশ্য পড়ে বুঝতে পারবো না, কিন্তু বাঙালিরা তো বুঝবে। ইংরেজ কবির সঙ্গে নিজেকে তুলনা করছি না, কিন্তু এ গ্রন্থ আমার কাছে এক বিদেশির দেওয়া হোম টাস্ক। এবার পাদপূরণের কাজে নামি। শহীদ বসন্ত বিশ্বাস প্রশ্ন তুলেছিলেন, বালমুকুন্দের মৃত্যু সংবাদ পেয়েও কি রামরাখি বলেছিল ইংরেজ সরকারের সাধ্য নেই আমাকে স্বামীর কাছ থেকে তফাত করে রাখে?
না, রামরাখি আর ও কথা বলেনি। কথায় নয়, কাজে সে রেখেছিল প্রমাণ। তার সংকল্পচ্যুত সে হয়নি। বালমুকুন্দজির ফাঁসি হয়েছিল বসন্ত বিশ্বাসের সঙ্গে একই দিনে, 1915-এর 11 মে তারিখ প্রত্যুষে আম্বালা জেলে, ঠিক যখন রাসবিহারীকে নিয়ে জাপানি জাহাজ কলকাতা বন্দর ত্যাগ করতে যাচ্ছে। সংবাদটা পৌঁছল রামরাখির কাছে। গগন বিদারী আর্তনাদ করল না রামরাখি। অস্ফুটে আপন মনে বলল, मैं আভি আতি হুজি। আহার ত্যাগ করল রামরাখি। 7 দিন অনাহারে সে কৃশ হলো ঠিকই, কিন্তু বাঞ্ছিত মৃত্যু লক্ষণ ফুটে উঠল না তার যৌবনপুষ্ট তনুদেহে। তাই পানীয় ত্যাগ করল অতঃপর। অনুরোধ, উপরোধ, বলপ্রয়োগ, কিন্তু কোনো কিছুতেই টলানো গেল না সে বজ্র কঠিন কোমলাঙ্গীকে। শেষে সবাই হাল ছেড়ে দিল। তিল তিল করে এগিয়ে গেল মহাসতী তার প্রেমাস্পদের দিকে। ভিড় করে দেখতে এলো গ্রাম গ্রামান্তরের লোক। ঘিরে দাঁড়ালো সতীকে। তখন বাক্রোধ হয়েছে মেয়েটির। অনাহারে ইচ্ছা মৃত্যু বরণ করল রামরাখি। ইংরেজ সরকারকে দেখিয়ে দিল স্বদেশকে ভালোবাসার অপরাধে প্রেমাস্পদকে তার বাহুবন্ধন থেকে ছিনিয়ে নেবার ক্ষমতা নেই ব্রিটিশ সিংহের। শহীদ হলো রামরাখি। শহীদ। দ্বিতীয় কথা, রাসবিহারী রামরাখিকে লাহোরে এবং যমুনা দেবীকে লখনৌয়ে বলেছিলেন, ভারতবর্ষ ছেড়ে যাবার আগে সুশীলার হাতে রান্না খেতে যাব একদিন। সে প্রতিশ্রুতি তিনি রাখতে পেরেছিলেন কিনা ইতিহাস সে কথা বলে না। প্রশ্নটা সরাসরি পেশ করেছিলাম অশীতিপর বৃদ্ধা সুশীলা দেবীর কাছে 27 ডিসেম্বর 1970 তারিখে। শুনেছিলাম সে সত্য ঘটনা। এবার সেই ঘটনার কথাই আপনাদের শোনাই। কাশীতে বাঙালি টোলায় 64 যোগিনী মায়ের মন্দিরের সামনে একটি ছোট্ট গলিতে উনি থাকতেন। ওর সঙ্গে তখন থাকতেন ওর মাসিমা, বামাপদর বিধবার স্ত্রী। খবর পেয়ে আমি কলকাতা থেকে ছুটলাম। দাদার বিষয়ে বই লিখছি জেনে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তিনি। টকটক করছে গায়ের রং। মনে হলো তাহলে রাসবিহারীও বোধহয় ফর্সা ছিলেন। বার্ধক্যে একেবারে নুয়ে পড়েছেন। দাদার চিঠি দেখালেন। বৌদি ও ছেলে মেয়ের যে ফটো দাদা জাপান থেকে পাঠিয়েছিলেন তাও দেখালেন। বললেন, সরকার আমাকে মাসে 20 টাকা মাসোহারা দেন, তাতেই চলে যায় দুজনার। চলে? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। ও মা, চলবে না? 7 টাকা ঘর ভাড়া, 1 টাকা লাইট, বাকি 12 টাকায় দুজন বিধবার চলে যাবে না? কি আর খরচ? আর কেউ কোনো অর্থ সাহায্য করেন না? আর কে আছে আমাদের? বাল্যজীবনের কিছু কিছু গল্প করলেন। 9 বছর বয়সে বিবাহ হয়, 10 বছর বয়সে বিধবা হয়। বিবাহ রাত্রে স্বামীকে একবার মাত্র দেখেন। নামটা পর্যন্ত মনে করতে পারলেন না। বললেন, আজকাল আর কিছুই মনে থাকে না। আন্দুলের কাছে কোরলা গ্রামে বিবাহ হয়েছিল কিনা প্রশ্ন করায় বলেন, হ্যাঁ হ্যাঁ, কোরলায় কোরলায়। তোমার তো বাবা খুব মনে থাকে। যেন আমি আজ 70 বছর ধরে ওই নামটা মনে রেখেছি। জিজ্ঞাসা করি, আপনার দেওরের নাম ছিল মন্মথনাথ সরকার, তাকে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনমথো, মনু ঠাকুরপো, তাকে মনে আছে, খুব মনে আছে। নিজের কথা বললেন কিছুটা। বিধবা হবার পর পিতৃগৃহেই ছিলেন প্রথমটা। অপয়া বউ বলে শ্বশুরবাড়িতে ঠাঁই হয়নি। তারপর ওর বয়স যখন 15, রাসবিহারী তখনও নিরুদ্দেশ। ওকে বাপের বাড়ির লোকেরা নিয়ে গেল কোরলা গ্রামে। বর্ণনা দিলেন সে যাত্রার। পালকি গিয়ে থামলে একটা মেটে ঘরের সামনে। আমাকে নামতে বলল। নেমে দাঁড়ালুম এক গলা ঘোমটা দিয়ে। নতুন বউ, সাড়া পেয়ে কারা যেন বেরিয়ে এলেন। যিনি আমাকে পৌঁছে দিতে এসেছিলেন তার সঙ্গে ওদের যেন কি কথা হলো। শেষমেশ রাগ করে তিনি পালকি নিয়ে ফিরে গেলেন ধুলো পায়ে। এরাও রাগ করে সদরে খিল দিলেন। আমি রাস্তার উপরে দাঁড়িয়ে রইলুম, সমত্ত বিধবা মেয়ে, হাঁপুস নয়নে কাঁদছি আর মনে মনে মধুসূদনকে ডাকছি। 20 শতাব্দীর শেষ যুগের মানুষ আমি দিশেহারা হয়ে পড়ি। বলি, বলেন কি?
মুখের উপর দরজা বন্ধ করে দিল? আপনি না ওদের বাড়ির বউ? মিষ্টি হাসলেন বৃদ্ধা, বললেন, পাগল ছেলে, দোর বন্ধ করবে না? আমি যে অপয়া বউ রে। যাই হোক, শেষে পাশের বাড়ির কায়েত গিন্নি এসে আমার হাত চেপে ধরেন, বলেন, বৌমা, তুমি আমার ঘরে এসে বসো। সরকাররা যদি ঘরের লক্ষ্মী ঘরে না তোলে, আমি তোমাকে ঠাঁই দেব মা। কাঁদতে কাঁদতে কায়েত গিন্নির বাড়িতে গিয়ে উঠলাম। শেষ পর্যন্ত অবশ্য সুমতি হলো আমার শ্বশুরবাড়ির লোকদের, ঠাঁই হলো ওখানে। জিজ্ঞাসা করলাম, জাপান যাবার আগে আপনার দাদা কি আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? কিছু মনে পড়ে আপনার? ও মা, মনে পড়বে না? সে দুঃখ যে আজও আমার বুকে কাঁটা হয়ে বিঁধে আছে রে। শুনবি, শুনবি সে গল্প? তবে শোন। জাপান যাত্রার মাত্র 1 সপ্তাহ আগে চন্দননগর থেকে সাইকেলে চেপে দুঃসাহসী রাসবিহারী এসেছিলেন আন্দুলে কোরলা গ্রামে। বৈশাখ মাস, খাঁ খাঁ করছে চারদিক। দুপুরে লোকজন নেই পথে। পড়ন্ত বেলায় এসে উপস্থিত হলেন রাসবিহারী, সঙ্গে আর একটি ছেলে। সে যে কে আজও জানেন না সুশীলা দেবী। সে ছেলেটি ঘরে ঢোকে না, সাইকেল নিয়ে চলে গেল জঙ্গলের দিকে। কোরলা গ্রামে রাসবিহারীর প্রকৃত পরিচয় কেউ জানে না। সে বাউন্ডুলে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, স্বদেশী করে, এটুকুই সবাই জানত। মনমথ সরকার মশাই কুটুম্বকে আপ্যায়ন করতে ত্রুটি করেননি। পুকুরে জাল ফেলা হলো, সুশীলা দেবী হলুদ বাটতে বসলেন, মা যায় কাপড় বেঁধে রাঁধতে গেলেন। ওর শাশুড়িও খুশি হয়ে উঠলেন, বললেন, আহা, এতদিন পরে ভাইকে পেয়ে আবাগিটার মুখে তবু হাসি ফুটেছে। মাছ পাওয়া গেল, বড় জাতের রুই। রাসবিহারী বলেন, মুড়ি দিয়ে ঘন্ট, গাদা ভাজা আর পেটি দিয়ে কালিয়া। তুই না পারিস তো আমাকে বল সুশি, আমিই ঢুকি রান্নাঘরে। ইস, দিচ্ছি তোমাকে ঢুকতে, এ কি পুরুষ মানুষের কাজই নাকি? রাসবিহারী বলেন, গেঁয়ো ভূত কোথাকার, তুই কি জানবি? দুনিয়ার তাবৎ হোটেলে রান্না করে পুরুষ মানুষ, বুঝলি? এ কি হোটেলের রান্না? এ নির্যশ বাঙালি ভোজ। দুর্ভাগ্য সুশীলা দেবীর। রান্না শেষ হতে 1 প্রহর রাত হলো, কিন্তু খাবার সুযোগ হলো না রাসবিহারীর। খিড়কির দরজায় হঠাৎ শোনা গেল সাইকেলের ঘণ্টি। ছুটে বেরিয়ে গেলেন রাসবিহারী। মুহূর্তে ফিরে এসে বললেন, আমি চললাম রে সুশি, আর একদিন এসে খাবো। মন্মথবাবু ছুটে এসে ওর হাত চেপে ধরেন। কি বলছেন আপনি? এমন অভুক্ত অবস্থায় আপনাকে ছেড়ে দিলে যে সে দুঃখ। বেদনার্ত হয়ে উঠল রাসবিহারীর মুখ। বললেন, আপনার দুঃখ? কিন্তু আমার দুঃখটা আপনাকে কেমন করে বোঝাবো মন্মথবাবু? ওই হতচ্ছাড়ি রান্না খাবো বলে আজ 5টা বছর। কথাটা শেষ হলো না তার। বাইরে থেকে আবার শোনা গেল সাইকেলের ঘণ্টি। কিন্তু এত মাছ কে খাবে? নিরুপায় মন্মথ সরকার প্রশ্ন করেন। গল্প বলতে বলতে অশীতিপর বৃদ্ধা ঝরঝর করে কেঁদে ফেললেন। বললেন, আমি তখন রান্নাঘরের চৌকাঠ ধরে পাথর হয়ে দাঁড়িয়ে আছি। ভার কষে সাজানো রয়েছে মাছ ভাজা, মাছের চপ, গামলা ভর্তি কালিয়া আর পরাত ভর্তি মাছের মুড়ি ঘণ্ট। দাদা উঁকি মেরে দেখলেন, ম্লান হেসে বললেন, আপনার চিন্তা নেই মন্মথবাবু, অতিথিরা এখনই আসবেন। আমার গালটা টিপে দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেলেন দাদা। আমার প্রণামটাও করা হলো না। সেই তার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ। তখন বুঝিনি কিছুই। বুঝলাম ঘণ্টাখানেক পরে আমাদের বাড়িটা ঘিরে ফেললো লাল পাগড়িতে। তন্ন তন্ন করে খুঁজল ওরা। রান্নাঘরে ঢুকে সব তছনছ করে দিল। পা দিয়ে উল্টে দিল রান্না করা খাবার। তা দিক, ও জিনিস আমি কাউকে প্রাণে ধরে দিতে পারতাম না। এবার তৃতীয় অকথিত কাহিনী, দামোদর রাও কাপলের ইতিকথা। রাসবিহারী বিপ্লবীর কোড অফ এথিক্স অস্বীকার করেননি। 7 জন অনুচরের মধ্যে কে যে বিনায়কের পেছনে ছায়ার মতো অনুসরণ করছে তা তিনি জানতেন না, জানবার চেষ্টাও করেননি কোনোদিন।
কিন্তু সে অজ্ঞাত শত্রুর হাত থেকে বিনায়করাও কাপলেকে নিরন্তর বাঁচিয়ে রাখবার চেষ্টা করে গেছেন। যতদিন তিনি ভারতবর্ষে ছিলেন, বিনায়ক কাপলের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারেনি। তারপর 1918 সালে 9 ফেব্রুয়ারি লখনৌয়ের ঘোষিয়ারি মন্ডিতে একদিন খুন হলো রাজসাক্ষী বিনায়ক, রিভলভারের গুলিতে। ধরা পড়ল হত্যাকারী সুশীল চন্দ্র লাহিড়ী, একজন সায়েন্স গ্র্যাজুয়েট। বিচারে সুশীল কোনো কথা স্বীকার করেনি। কার নির্দেশে কেন সে এ কাজ করল তার জবাবদিহি করেননি। চতুর্থ যে কাহিনী সেটা হলো শ্রীশ ঘোষের গ্রেপ্তার। রাসবিহারীর মতো শ্রীশচন্দ্রকেও পুলিশ কোনো দিন ধরতে পারেনি। ফরাসি চন্দননগরে ইংরেজ সরকারের এখতিয়ার ছিল না। বিপ্লবী জীবনে শ্রীশচন্দ্র বারে বারে ইংরেজ রাজত্বে প্রবেশ করেছেন। কলকাতা, কাশী, সাহারানপুর, মিরাট, দিল্লি, দেরাদুন, লখনৌ ক্রমাগত ঘুরেছেন। অথচ তার বডি ওয়ারেন্ট পকেটে নিয়ে ইংরেজ গোয়েন্দা বারে বারে নাকাল হয়েছে, তাকে ধরতে পারেনি। ধরতে গেলেই দেখা গেছে তিনি ফরাসি চন্দননগরে পৌঁছে গেছেন। দীর্ঘ 5 বছর ধরে শ্রীশচন্দ্রের এই আগুন নিয়ে খেলার নাম ছিল ও কুমির তো জলকে নেমেছি। তাই সেই 23 মার্চ লখনৌ স্টেশনে দাঁড়িয়ে রাসবিহারী অবাক হয়ে গিয়েছিলেন খবরের কাগজে ওই সংবাদটি দেখে। কলকাতায় শ্রীশচন্দ্র গ্রেপ্তার। শ্রীশচন্দ্রের শেষ জীবন বড় করুণ, তার গ্রেফতারের ব্যাপারটাও। কিন্তু সেই করুণ কাহিনী বলার আগে তার জীবনের এক কৌতুককর ঘটনার কথা বলি। 1914 সালের কথা। রাসবিহারী তখন চন্দননগরে। প্রথমে ছিলেন বোড়াইচণ্ডীতলায়, তারপরে এলেন ফটকগোড়ায় নিজের বাড়িতে। শ্রীশও ওই একই বাড়ির বাসিন্দা, অপর অংশে থাকেন, কাকারণ্যে প্রতিপালিত। হঠাৎ একদিন মধ্যরাত্রে রাসবিহারীর বাড়িতে রেড হলো। ছাদ থেকে পিছনের নারকেল গাছ বেয়ে নেমে রাসবিহারী আশ্রয় নিলেন বাঁশবাগানে। পুলিশে তার সন্ধান পেল না, নিরাশ হয়ে ফিরে গেল তারা। রাসবিহারীও ফিরে এলেন বাঁশবাগান থেকে। কিন্তু কি করে খবর পেল পুলিশ? কে সংবাদ দিচ্ছে? পরদিন সকালেই সেটা জানা গেল। পুলিশের যেমন গোয়েন্দা আছে, তেমনি শ্রীশেরও আছে একটা নিজস্ব গুপ্তচর বাহিনী। তারা নির্ভুল সংবাদ এনে দিল। ইনফরমার স্বয়ং রায় সাহেব, অটল বিহারী সরকার। একই গলির বাসিন্দা, চন্দননগরের অন্যতম প্রধান ক্রিমিনাল লয়ার। সরকারি মহলে তার অগাধ প্রতিপত্তি, প্রচুর রোজগার। সংসারে সে কি রবরবা! 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি। সিং দরজায় গাদা বন্দুক হাতে ভোজপুরি দারোয়ান থাকে সবসময়। দুনিয়ার কাউকে তোয়াক্কা করেন না তিনি। রাসবিহারী বলেন, শিরে শিরে হলো সর্পাঘাত, কোথায় বাঁধবি তাগা? আর তো এখানে থাকা চলে না ভাই, সরকার মশাই স্বয়ং পিছনে লেগেছেন। শ্রীশচন্দ্র বলেন, রসো, আমি দেখছি। একটা কাগজে কয়েক ছত্র কি লিখে নিয়ে তখনই বেরিয়ে গেলেন। পাড়ার মস্তান, দারোয়ান চেনে, ফটক দিয়ে ঢুকতে কোনো অসুবিধা হলো না শ্রীশের। হাঁটু পর্যন্ত খেটো ধুতি আর বোতামহীন হাফশার্ট গায়ে চটি ফটফট করতে করতে শ্রীশ এসে উপস্থিত হলেন রায় সাহেবের বৈঠকখানায়। ঘরে 8-10 জন উমেদার, মুক্তার, প্রার্থী। রায় সাহেব একটা চিপেন্ডেল টেবিলের সামনে গদি দেওয়া চেয়ারে বসে আলবোলা টানতে টানতে নিমিলিত নেতে কেস হিস্ট্রি শুনছিলেন। শ্রীশের চটি ফটফটানিতে চোখ তুললেন। ভুরুটা কুঁচকে গেল তার। শ্রীশ ওর পা থেকে এক খাবলা ধুলো নিয়ে বলে, জ্যাঠামশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, একটু ভিতরের ঘরে উঠে যেতে হবে, ব্যাপারটা খুবই গোপনীয় জ্যাঠামশাই। রায় সাহেব ঝানু লোক, হাড়ে হাড়ে চেনেন শ্রীশ ঘোষকে। হেসে বলেন, তোমার আবার কি বিপদ হলো হে? লোকে বলে তুমি নাকি দুনিয়ার কাউকে ডরাও না। তাই এসো, তোমার ব্যাপারটাই আগে শুনি। হাজার হোক, পাড়ার ছেলে তো, বিপদে আপদে আমাকে দেখতে হবে বই কি। পাশে নির্জন ঘরে গিয়ে একটি ইজি চেয়ারে বসলেন। একটি টুলের দিকে নির্দেশ করলেন শ্রীশকে। শ্রীশ কাচুমাচু হয়ে বসল। পকেট থেকে বার করে দিল একটা চিঠি। বললে, জ্যাঠামশাই, আমাকে বেনামি চিঠি লিখে কেউ ভয় দেখাচ্ছে, কি করি বলুন তো?
চশমা জোড়া নাকে চড়িয়ে রায় সাহেব চিঠিখানি পড়লেন। তাতে লেখা ছিল, 1,00,000 টাকা লইয়া আপনি কি করিবেন তাহা আমরা সকৌতুকে লক্ষ্য করিব। ভয় নাই, আপনাকে প্রাণে বধ করিব না। আমাদের লিস্টে নাম আছে আপনার বড় জামাইয়ের, সে এলাহাবাদে থাকে। তারপর আপনার বড় ছেলে, যে কানপুরে চাকরি করে। সর্বশেষ আপনার কনিষ্ঠ পুত্র, যে রুরকিতে পড়িতেছে। পর্যায়ক্রমে ইহারা আপনার নিকট হইতে বিদায় লইবে। আমরা দেখিতে চাই অতঃপর 1,00,000 টাকায় আপনার বিচ্ছুৎসর্গ কে করিবে। ইতি কানাইলালের প্রেতাত্মা। চিঠি পড়তে পড়তে মুখ চোখ লাল হয়ে ওঠে রায় সাহেবের। শ্রীশ আমতা আমতা করে বলে, দেখুন জ্যাঠামশাই, আমি বিয়ে থা করিনি, 3 কুলে আমার কেউ নেই, অথচ চিঠিতে আমার ছেলে জামাই। এসব কি হচ্ছে বলুন তো? থামো তুমি, হুঙ্কার দিয়ে ওঠেন রায় সাহেব। থতমত খেয়ে শ্রীশ থেমে যায়। সোজা হয়ে উঠে বসেন রায় সাহেব, বলেন, তুমি আমাকে ভয় দেখাতে এসেছো শ্রীশ? তুমি? এত বড় স্পর্ধা তোমার? তুমি রায় সাহেব অটল বিহারীকে চেনো না? ছিলে খোলা ধনুকের মতো উঠে দাঁড়ায় শ্রীশ, বলে, তাই এসেছি জ্যাঠামশাই। বড় বাড়াবাড়ি শুরু করেছেন আপনি। শিরে ঘোষকে বোধহয় আপনিও চেনেন না। তোমাকে 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 আমি... হাত দুটি মাথার উপর তুলে শ্রীশ বলে, তল্লাশ করে দেখতে পারেন, আমি খালি হাতে এসেছি। ওই তো গেটে আপনার দারোয়ান আছে, ডেকে ধরিয়ে দিন না। কিন্তু ভুলে যাবেন না, আমার এক বন্ধু জেলের ভিতরেই নরেন গোসাইকে খুন করেছে। আর এক বন্ধু দিল্লির রাজপথে লর্ড হার্ডিঞ্জকে... তোমার বন্ধু? কেন ন্যাকা সাজছেন জ্যাঠামশাই? জানেন না আপনি রাসবিহারী আমার বন্ধু নয়? বিশ্বাস না হয় চলুন আমার সঙ্গে। রাসু কোথায় আছে আমি জানি। আপনাকে নিয়ে যাব তার কাছে, নিজেই মোকাবিলা করে আসবেন। নিজের কানে বর্তমানে যা শুনেছেন তাই যে বিশ্বাস হয় না। শেষ গম্ভীর হয়ে বললে, 3 কুলে আমার কেউ নেই জ্যাঠামশাই। আপনি নিজেই তো এখনই বললেন, দুনিয়ার আমি কাউকে ডরাই না। কথাটা মিছে নয়। 1,00,000 টাকা তো আপনি এমনি এমনি কামাচ্ছেন। শখ করে খামোকা নিবংশ হতে চাইছেন কেন? আপনি মানি লোক, আমি নগণ্য জীব। তবু আমার কথাটা একটু ভেবে দেখবেন। আচ্ছা, আজ চলি জ্যাঠামশাই। রীতিমতো 1 খাবলা পদধূলি নিয়ে বেরিয়ে গেল শ্রীশ। রায় সাহেব অটল বিহারী আর অটল থাকতে পারলেন না। গাড়ু আর গামছাটা নিয়ে ভিতর বাড়ির দিকে চলে গেলেন। রাসবিহারীর ফটোগোড়ার বাড়িতে দ্বিতীয়বার আর রেড হয়নি। যে কথা বলছিলাম, শ্রীশচন্দ্রের গ্রেপ্তার হবার কাহিনী। শ্রীশচন্দ্র ছিলেন নীরব কর্মী, সব কয়টি বিপ্লবী দলের বিশেষ আস্থাভাজন। উনি ছিলেন বিভিন্ন দলের যোগসূত্র। অসংখ্য বিপ্লবাত্মক কাজে সক্রিয় অংশগ্রহণ করেছেন, অথচ কখনো ধরাছোঁয়ার মধ্যে নেই। ইংরেজ ফরাসি সরকারের অনুমতি নিয়ে ওর বাড়ির সামনে একটা বিশেষ পুলিশ ফাঁড়ি খুলেছিল। তার গতিবিধি সমস্ত লেখা হতো একটি নোটবুকে। ফরাসি চন্দননগরের ভিতর তাকে গ্রেপ্তার করার অনুমতি নেই। ওই চৌহদ্দির বাইরে পদার্পণ মাত্র যাতে তাকে গ্রেপ্তার করা যায়, তাই তার বডি ওয়ারেন্ট করিয়েও রাখা হয়েছিল। সেই গ্রেপ্তারি পরোয়ানা পকেটে নিয়ে একজন গোয়েন্দা দিবারাত্র তাকে ছায়ার মতো অনুসরণ করত। তা 4-5 বছর ধরে অনুসরণ করেছিল। তার ভিতর উনি 50 লক্ষণের গণ্ডির বাইরে যান। কলকাতা, দিল্লি, কাশী, কানপুর, সাহারানপুর, দেরাদুন, লাহোর ঘুরে আসেন, কিন্তু কিছুতেই তাকে ধরা যায়নি। মতিলালের প্রবর্তক সংঘ আর নরেন্দ্রনাথের বান্ধব সমিতিতে তার নিত্য যাতায়াত ছিল। তিনি ছিলেন নিশাচর, সমস্ত রাত্রি তিনি কাজ করতেন। শ্রীশের কাকিমা ব্রজসুন্দরী ছিলেন মুখরা। এই অপগণ্ড ভাইপোটিকে ভাত কাপড়ে যোগান দিতে তার বুক ফেটে যেত। শ্রীশ সংসারের কোনো উপকারে নেই, বেকার, বাউন্ডুলে। পুলিশের খাতায় তার নাম আছে। দিনান্তে ভাতের থালা ওর মুখের সামনে ধরে দিতে ব্রজসুন্দরীর আর হাত ওঠে না। 1915 সালের মার্চ মাস। শ্রীশ নিদারুণ মনোকষ্টে আছেন। একে একে সবাই ধরা পড়ে যাচ্ছে। বসন্ত বিশ্বাস, বালমুকুন্দ, অবোধবিহারী, আমির চাঁদ ইত্যাদির মামলা শেষ হয়েছে। 10ই ফেব্রুয়ারি রায় বের হয়েছে।
4 জনেরই মৃত্যুদণ্ড হয়েছে। ওদিকে লাহোরে মহাবিপ্লবের সন্ধিক্ষণে পুলিশ গ্রেফতার করেছে পাঞ্জাবের সব কয়েকজনকে, কর্তা সিং, সুরেন সিং, জগৎ সিং, রামশরণ ইত্যাদিদের। বাকি আছেন শুধু রাসবিহারী আর পিংলে আর কাশীর কজন। রাসবিহারী গিরিজাবাবুর মাধ্যমে শ্রীশকে খবর পাঠিয়েছেন এবার পালাতে হবে। ভিতর থেকে নয়, এবার বাইরে থেকে সশস্ত্র বাহিনী নিয়ে ভারতবর্ষ আক্রমণ করতে হবে। রাসবিহারীকে তাই যেতে হবে কাবুলের পথ হয়ে পারস্যে। যাবেন ওরা 3 জন, রাসবিহারী, পিংলে আর শ্রীশ। অত্যন্ত চঞ্চল হয়ে প্রতীক্ষা করছেন শ্রীশচন্দ্র। এমনই একদিন ব্রজসুন্দরী এসে শ্রীশকে বললেন, শরতের শ্বশুর চিঠি লিখেছেন, ওকে পৌঁছে দিয়ে আসতে হবে, কাল তুমি ওকে নিয়ে যেও। শরৎসুন্দরী ব্রজসুন্দরীর মধ্যমা কন্যা, বাপের বাড়ি থাকার মেয়াদ ফুরিয়েছে তার। কলকাতায় স্বামীর ভিটে তাকে পৌঁছে দিয়ে আসতে হবে। শ্রীশ অবাক হয়ে বলেন, আমি আমি কলকাতা যাব শরৎকে নিয়ে? ব্রজসুন্দরী ক্ষণক্ষণে গলায় বলে ওঠেন, তারা পাঠাবার জন্য বারে বারে তাগাদা দিচ্ছে যে শ্রীশ, একজনকে তো নিয়ে যেতে হবে। কিন্তু তাই বলে আমি কি চন্দননগরে বাইরে যাই? দেখো বাছা, আমার কাছে আর ন্যাকা সেজো না। সারা দুনিয়া দাবড়ে বেড়াচ্ছ, তা কি আর জানি না আমি? না হয় কুটো গাছটা নেড়ে একটা উপকার করলে সংসারের। শ্রীশ গম্ভীর হয়ে বলেন, ওদের লিখে দাও, শীঘ্রই শরৎকে আমরা পাঠিয়ে দিচ্ছি। আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে না, আমি লোকের ব্যবস্থা করে দিচ্ছি। কাকি অগ্নিদৃষ্টি হেনে তখনকার মতো স্থান ত্যাগ করলেন। কয়েকদিনের মধ্যে শ্রীশ কোনো ব্যবস্থাই করতে পারলেন না। সপ্তাহখানেক পরে শরৎসুন্দরী শ্বশুরবাড়ি থেকে একটা মর্মস্পর্শী কুটুম্ব সম্ভাষণ এলো। সে চিঠির ঝাঁজে ক্ষিপ্ত হয়ে গেলেন ব্রজসুন্দরী। দুম দুম করে শ্রীশের ঘরের সামনে এসে বলেন, শ্রীশ, শরৎ আজ সকালে ট্রেনে কলকাতা যাবে, তোমাকে নিয়ে যেতে হবে কিন্তু। শ্রীশ একেবারে কাচুমাচু হয়ে বলেন, আমার যে যাওয়া একেবারে অসম্ভব কাকিমা, লোকও পাচ্ছি না, রবিবারের মধ্যে ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। বৈবাহিকের কাছ থেকে কুটুম্ব সম্ভাষণে ব্রজসুন্দরী একেই ক্ষিপ্ত ছিলেন, তার উপর শ্রীশের উপর ছিল জাতক ক্রোধ। একেবারে তার সানাইয়ের মতো ঝঙ্কার দিয়ে উঠলেন ব্রজসুন্দরী। সকাল বিকেল এককারি ভাতের থালা নিয়ে বসতে লজ্জা করে না তোর? ওরে আমার ধম্মের ষাঁড়, দেশের কাজ করতে চাস তো নিজের বুড়োতে করগে যা। কাকির ভাত খেলে কাকির চাকরিও করতে হয়, না পারিস দরজা খোলা আছে, বেরিয়ে যা। এই আমি বলে রাখলাম শিরে, আজ থেকে তোর এ বাড়িতে পাতপাড়া বন্ধ। মর্মান্তিক অভিমানে শ্রীশ উঠে দাঁড়ান, মাথা নিচু করে বলেন, ঠিকই বলেছ কাকিমা, আমি অপদার্থ। বেশ, তোমার অন্যের ঋণ শোধ দেব আমি। শরৎকে তৈরি হতে বলো, আমি এখনই ওকে নিয়ে যাচ্ছি। শরৎ আলতা পায়ে পান মুখে দিয়ে এসে দাঁড়ালো। দাদা, মা তোমাকে ডাকছি, খেতে এসো। শ্রীশ উদাস দৃষ্টিতে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। বললেন, কাকিকে বল ফিরে এসে খাবো। ব্রজসুন্দরী দ্বারের কাছেই দাঁড়িয়েছিলেন। বললেন, আর আদিক্ষেতা করতে হবে না বাচ্চা, এসো, যা পারো দুটি খেয়ে যাও। শ্রীশ চটি জোড়ায় পা গলাতে গলাতে বললেন, তোমরা খেয়ে নিও, এখন আমার খেতে ইচ্ছে করছে না। ব্রজসুন্দরী দ্বিতীয়বার 7 বার মতো মানুষ নন। শ্রীশ ঘোড়ার গাড়ি ডেকে নিয়ে এলেন। কি জানি কি মনে করে গাড়িতে উঠবার আগে কাকিমাকে প্রণাম করলেন। গাড়ি বেরিয়ে গেল ফটকগোড়ার গলি ছেড়ে। ফরাসি চন্দননগরের সীমান্তে খোলসানি থানায় কয়েকজন বসে গল্প করছিল। গাড়ির মধ্যে শ্রীশচন্দ্রকে বসে থাকতে দেখে ওরা যেন ভূত দেখল। শ্রীশ হাওড়ার টিকিট কাটলেন প্রকাশ্য দিবালোকে। ওরা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। দুজন লাফিয়ে উঠল চলন্ত গাড়িতে শ্রীশচন্দ্রের পাশের কামরায়। দুজনে ছুটল টেলিগ্রাফ অফিসের দিকে। গাড়িতে ছোট বোনের সঙ্গে শ্রীশের একটাও কথা হয়নি। চোখ বুজে তিনি চুপ করে বসেছিলেন। সব কিছুই লক্ষ্য হয়েছিল তার। গাড়ি হাওড়ায় পৌঁছল। শরৎসুন্দরী দেখল দাদা ঘুমোচ্ছে। একটা ঠেলা দিয়ে বললে, দাদা দাদা, হাওড়া স্টেশন এসে গেছে। শ্রীশ পকেট থেকে কলম বার করে একটা কাগজে কি যেন লিখলেন।
পর মুহূর্তেই একদল সশস্ত্র পুলিশ লাফিয়ে উঠল ওদের কামরায়। একজন দারোগা এগিয়ে এসে বলল, আপনার নাম কি? কথাটা শেষ হলো না তার। শ্রীশ মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, আপনাকে একটা কাজ করতে হবে ইন্সপেক্টর সাহেব। এই মেয়েটি আমার বোন, একে পুলিশ এসকর্ট দিয়ে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। হতভম্ব পুলিশ অফিসার কি বলবে ভেবেই পেল না। শ্রীশ হ্যান্ডকাফের জন্য হাত দুটি বাড়িয়ে দিয়ে বললেন, আগে হ্যাঁ, আমি শ্রীশচন্দ্র ঘোষ, চন্দননগরের বাসিন্দা, যাকে আপনারা খুঁজছেন। দীর্ঘদিন কারাযন্ত্রণা ভোগ করেছিলেন শ্রীশ। রাসবিহারী যখন জাপানে চলে যান, উনি তখন কারাপ্রাচীরের ওপারে। পরে জাপান থেকে রাসবিহারী তাকে অনেকগুলি চিঠি লেখেন, অনেক নির্দেশ পাঠান, কিন্তু মন ভেঙে গিয়েছিল শ্রীশের। প্রবর্তক সংঘের শ্রী অরুণচন্দ্র দত্ত আমাকে বললেন, উনি নাকি শেষ জীবনে মানসিক স্থৈর্য হারিয়ে ফেলেন। সহকর্মীরা হয়ে গেছে আন্দামানে, নয় ফাঁসির মঞ্চে, উনি পড়ে আছেন একা। প্রবর্তক সংঘের বারান্দায় পায়চিরি করতেন আর আপন মনে বলতেন, ইজ ইট এ মিস্টেক অর এ মিস্ট্রি? এ কোন রহস্যময় নির্দেশ? মাস্টারমশাইয়ের বৈঠকখানায় সেই সন্ধ্যাবেলার কথা কি মনে পড়ত তার? অধ্যাপক চারুচন্দ্র প্রশ্ন করেছিলেন, পলাশির যুদ্ধ শেষে জীবিত থাকলে ওরা তিনজনে কে কি করতেন? কানাইলাল জীবন দিয়ে দেখিয়ে গেছে যে সে মীর জাফরকে খুন করত। রাসবিহারী দেখিয়ে গেছে যে সে বিশ্বাসহন্তা হবার জন্যই বিশ্বাসঘাতক সাজত। কিন্তু উনি তো ওর শেষ কথা রাখেননি। মীরবদন, মোহনলালেরা সবাই একে একে চলে গেল। পলাশির প্রান্তর আজ লালে লাল হয়ে গেছে। শেষ বুলেটখানা নিয়ে শ্রীশচন্দ্র কি করবেন? কি করতে পারেন তিনি? কেমন করে কাজে লাগাবেন এই একটি মাত্র বুলেট? আত্মহত্যাই করেছিলেন নীরব বিপ্লবী শহীদ শ্রীশচন্দ্র। প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন তিনি। শহীদ? আমিও বোধহয় উচ্ছ্বাসের বশে ভুল করলাম। না, আত্মহত্যা করলে শহীদ হওয়া যায় না। ভারত সরকারের মতে জেলের ভিতর অসুখে ভুগে মারা গেলেও শহীদ হওয়া যায়। তাই কস্তুরীবাই গান্ধী শহীদ। কিন্তু যেহেতু নাথুরাম গডসে ইংরেজি সেপাই নয়, তাই মোহনদাস করমচাঁদ গান্ধী শহীদ নন। যতীন দাস শহীদ, অথচ আমৃত্যু অনশনব্রতী রামরাখি নয়। যার মৃত্যু রহস্য নিয়ে আজও অনুসন্ধান হচ্ছে, সেই সুভাষচন্দ্র শহীদ, অথচ শ্রীশচন্দ্র শহীদ নন। রাসবিহারী যে শহীদ শব্দের অন্য কোনো একটি সংজ্ঞা মানতেন, তা জেনে এলাম টোকিও সফরকালে। রাসবিহারী তনয়া মাদাম হিগুচির বাগানের একান্তে রক্ষিত একটা ওক কাঠের ফলকে তাই লেখা আছে এমন অনেক নাম, যারা এদেশে বিস্তৃত। শুনেছি রাসবিহারী শেষ জীবনে ওই কাঠের ফলকটি সামনে বসে সান্ধ্য উপাসনা করতেন। তাই বলতে পারি, শ্রীশচন্দ্রের নাম দুনিয়া থেকে একেবারে মুছে যায়নি। এখান থেকে হাজার হাজার মাইল দূরে একটা ওক কাঠের ফলকে তিনি বেঁচে আছেন। পঞ্চমত যমুনা দেবীকে রাসবিহারী দুঃখ করে বলেছিলেন, কানাই দত্ত বেঁচে থাকলে মঙ্গল গ্রহে পালিয়েও কৃপাল সিং রক্ষা পেত না। মীরজাফর যদি রক্তবীজের বংশধর হয়, তবে কানাইলালও মৃত্যুঞ্জয়ী। বিপ্লব ব্যর্থ হওয়ার দীর্ঘ 25 বছর পর যে বছর বিলাইতে মাইকেল ওডায়ার নিহত হলেন, সেই বছর একজন বিপ্লবী কৃপাল সিংকে খুঁজে বার করেন। তৎক্ষণাৎ পথকুক্কুরের মতো তাকে হত্যা করেন। কে বিপ্লবী, কেমন করে দীর্ঘ 25 বছর পর কোথায় তাকে পেয়েছিলেন তা জানি না। তবে যে সময় কৃপাল সিংকে হত্যা করা হয়, হিসাব করে দেখেছি সে সময় রাসবিহারী ব্যাংককে আইআই লীগের কাছে দিবারাত্র কাজ করছেন। কৌতূহল হয় জানতে এ সংবাদ তিনি আদৌ পেয়েছিলেন কি না। পেয়ে থাকলে বিপ্লবী হরদয়ালের মতো তিনিও নিশ্চয়ই হাজার হাজার মাইল দূর থেকে ওই অজ্ঞাত কৃপাল সিংয়ের হত্যাকারীকে লাখো সেলাম জানিয়েছিলেন। চন্দননগর প্রবর্তক সঙ্গে গিয়েছিলাম অরুণচন্দ্র দত্ত মহাশয়ের সঙ্গে দেখা করতে। এবছর 2রা মার্চ, মানে 1973 2রা মার্চ। অরুণচন্দ্রের বর্তমান বয়স 78।
পাকা পেয়ারা ফুলি আমটির মতো টুকটুক করছে গায়ের রং। যে দেওয়ালে 1911 সালের কালী পূজার রাত্রে দিল্লি বোমার পরীক্ষা হয়েছিল, সে স্থানটা দেখালেন। যে খুপড়িতে শ্রী অরবিন্দ আত্মগোপন করেছিলেন তাও দেখালেন। তারপর অফিস ঘরে এসে বের করলেন পুরাতন নথিপত্র। বললাম, মনীন্দ্র নায়েক মশাই চন্দননগরেই আছেন শুনেছি, তার বাড়িটা কত দূরে? বললেন, তোমার চিঠি পেয়েই মণিদাকে খবর পাঠিয়েছি, তিনি আসবেন তোমার সঙ্গে দেখা করতে। ব্যস্ত হয়ে বলি, সে কি, না না, আমি যাব তার কাছে, বৃদ্ধ মানুষকে। বাধা দিয়ে অরুণচন্দ্র বলেন, যা বললে ভাই তা যেন ওর সামনে দ্বিতীয়বার বলো না। মণিদা 82 বছরের তরুণ। জিজ্ঞাসা করি, শুনেছি রাসবিহারী আপনাকে সঙ্গে করে জাপানে নিয়ে যেতে চেয়েছিলেন, এ কথা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। সিস্তা আর পিংলেজি দুজনেই ধরা পড়ায় রাসুদা চেয়েছিলেন আমি ওর সাথে যাই, রাজা পিএন ঠাকুরের আর্দালির পরিচয়ে। কিন্তু সংঘগুরু অর্থাৎ মতিলাল রায় অনুমতি দিলেন না। মুখে বলিনি, মনে মনে ভাবি, ঠিকই করেছিলেন মতিলাল। এই 78 বছর বয়সে ওর যা গায়ের রং আর বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চেহারা, 20 বছর বয়সে ওকে ভৃত্য বলে পাচার করা হয়তো সত্যিই অসম্ভব ছিল। কথা বলতে বলতেই এসে গেলেন আর একজন বৃদ্ধ, ছোটোখাটো মানুষ, অবিন্যস্ত মাথার চুল, গায়ে গলাবন্ধ কোট, আর বাংলার বাঘের অনুকরণে দিব্যি পুরুষ্ট একজোড়া গোঁফ। শুনলাম ইনি বিপ্লবী মনীন্দ্রনাথ নায়েক, বোমা বিশারদ। সসম্ভ্রমে আমি উঠে দাঁড়াই। পুরনো দিনের অনেক কথাই শোনালেন মনীন্দ্রনাথ। বললেন, স্কটিশে আইএ পড়তে পড়তেই ওর এদিকে ঝোঁক চাপে। চন্দননগরের ডাক্তার নগেন ঘোষ মশাই ওকে ফর্মুলাটা বাতলান, কিন্তু হাতে কলমে শেখান অধ্যাপক সুরেশচন্দ্র দত্ত, রিপন কলেজের। বললেন, ওর সাকরেত ছিলেন চারুচন্দ্র রক্ষিত আর মানিকলাল রক্ষিত। অরুণ সোম মশাইয়ের বাড়িতে হয় প্রথম হাতে খড়ি, পরে নিজের বাড়িতেও ল্যাবরেটরি খুলেছিলেন। সাগরকালী ঘোষ যোগান দিত টিন আর লোহা, সত্যচরণ কর্মকার অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড কিংবা সালফার এনে দিতেন হাটখোলার আশুতোষ নিয়োগী। এদের অধিকাংশই গত হয়েছেন, এদের কথা কেউ জানেও না। জিজ্ঞাসা করলাম, জেল খেটেছেন কত বছর? ও মা, জেল খাটতে যাব কোন দুঃখে, জেল ফেল খাটেনি বাপু। অরুণচন্দ্র বলেন, মণিদাকে পুলিশ কোনোদিনই ধরতে পারেনি। ওর বোমায় চট্টগ্রাম থেকে পাঞ্জাব সরগরম হয়ে উঠেছে, অথচ উনি কোনো দিন ধরাছোঁয়ার মধ্যে ছিলেন না। প্রসঙ্গত অরুণচন্দ্র একটি কৌতুককর কাহিনীও শোনালেন। বছর 5 আগেকার কথা। দিল্লিতে সারা ভারত বিপ্লবীদের কি একটা সম্মেলন হচ্ছে। নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন অরুণচন্দ্র, সঙ্গে মনীন্দ্রনাথ। দিল্লির ন্যাশনাল আর্কিভসে বিপ্লব যুগের নানান নিদর্শন দেখানো হচ্ছে। একটা জায়গায় একটা কাচের বাক্স খুলে ডেমনস্ট্রেটর বার করলেন কতগুলো লোহার টুকরো। বললেন, এগুলো হচ্ছে 1912 সনে 23শে ডিসেম্বর যে বোমায় বড়লাট হার্ডিন্স আহত হয়েছিলেন তারই টুকরো। ব্যাপারটা কি হয়েছিল তার আনুপূর্বিক একটা বর্ণনা দিয়ে প্রদর্শক মশাই বলেন, বোমাটির ওজন ছিল 2 পাউন্ড অর্থাৎ প্রায় 1 সের। ভিড়ের ভিতর কে যেন বলে ওঠেন, না, 1 পাউন্ড 11 আউন্স। সুটেড বুটের প্রদর্শক মশাই ঘুরে দাঁড়ান। সর্বভারতীয় বিপ্লবীদের ভিড়ে ঢাকা পড়ে গেছেন ছোট্ট একটি মানুষ। সংশোধনী প্রস্তাবটা তিনিই বুঝি পেশ করেছেন। প্রদর্শক মশাই ওই বক্তার বয়সের মর্যাদা দিতেই বোধ করি আত্মসংবরণ করলেন। বললেন, সে যাই হোক, বোমাটা ছিল একটা সিগারেটের কৌটোয়, 5 ইঞ্চি খাড়ায়, 3 ইঞ্চি ব্যাসের। ভিড়ের মধ্যে আবার কে যেন বলে ওঠেন, 3 ইঞ্চি নয়, 3 ইঞ্চি নয়, 3 ইঞ্চি আর 1 ইঞ্চির 16 ভাগের 3 ভাগ, 3 ইঞ্চি থেকেই সামান্য বেশি। এবারে বোধ করি ধৈর্যচ্যুতি ঘটল প্রদর্শক মশাইয়ের। ঘুরে দাঁড়িয়ে বলেন, স্যার, আপনি কে তা জানি না, কিন্তু আমি এখানে আজ 12 বছর ধরে ডেমনস্ট্রেটরের কাজ করছি। যা বলছি তা ঐতিহাসিক রেকর্ড থেকেই বলছি। বিশ্বাস না হয় আপনি ফাইল নাম্বার 1/14 ডেটেড 8/1/1914 দেখতে পারেন।
কলকাতার লালবাজারের রেকর্ডে আছে। ওই তারিখে মেজর JW টার্নার, ইন্সপেক্টর অফ এক্সপ্লোসিভস ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তার রিপোর্টে বলেছিলেন। বাধা দিয়ে বৃদ্ধ দর্শক বলে ওঠেন, ও সাহেব কচু জানে। বাক্য স্ফূর্তি হয় না প্রদর্শক মশাইয়ের। একটা অস্বস্তিকর নৈশব্দ ঘনিয়ে ওঠে। অরুণচন্দ্র তখন তাড়াতাড়ি প্রদর্শক মশাইকে বলেন, কিছু মনে করবেন না, এর নাম শ্রী মনীন্দ্রনাথ নায়েক। উনি 56 বছর আগে নিজ হাতে ওই বোমাটা তৈরি করেছিলেন, দিল্লি বোমকেসের বোমাটা। উনি যা বলছেন সেই অনুসারে ডাটাগুলি আপনি ঠিক করে লিখে নিতে পারেন। আমি কৌতূহলী হয়ে বলি, তারপর? মনীন্দ্রনাথ বলেন, তারপর আর কি, ওরা রেগে মেগে আমাকে কানা করে দিল, বুঝলে না ভাই, যাতে আর কিছু দেখতে না পাই, আর কোনো প্রতিবাদ না করি। আমি হালে পানি পাই না। অরুণচন্দ্র হাসতে হাসতে বলেন, অর্থাৎ 4-5 জন প্রেস ফটোগ্রাফার ফ্ল্যাশ বাল্ব জেলে মণিদার ফটো নিল। চোখ ধাঁধিয়ে গেল মণিদার। আমাকে বললেন, ও অরুণ, আর যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি হো হো করে হেসে উঠি। জিজ্ঞাসা করেছিলাম, বোমা কিভাবে বানাতেন? মনীন্দ্রনাথ গম্ভীর হয়ে বলেন, ওই কথাটি জিজ্ঞেস করো না ভাই, আমার নাতির বারণ আছে। নাতির বারণ? ব্যাপারটা কি? শুনলাম সে কথাও, বছর 2 আগেকার কথা, 1971। যে প্রশ্নটা আমি এইমাত্র পেশ করেছি সেটাই জানতে চেয়েছিল বৃদ্ধের কাছে কয়েকটি অপরিচিত অল্পবয়সী ছোকরা। মনীন্দ্রনাথ অবাক হয়ে বলেছিলেন, সাহেবরা তো এই দেশ ছেড়ে চলে গেছে দাদা ভাই, এখন আর ওসব শিখে কি করবি? দলের মুখপাত্র ছোকরা বলে, এমনিই শিখতে চাই দাদা, শেখাবেন? মনীন্দ্রনাথ চিন্তায় পড়েন, কিন্তু সব কথা শুনে ওর নাতি ওকে মাথার দিব্যি দিয়ে বারণ করে। বলে, দাদু, জীবনের 80টা বছর তো জেল ফটকের ভিতরে মাথা গলাওনি, এই বুড়ো বয়সে কি ডোরা কাটা হাফ প্যান্ট পরে তক্তি গলায় কপি বুনতে যাবে? অমন কাজও করো না। সেই থেকে মনীন্দ্রনাথ সাবধান হয়েছেন। তিনি সব কথা বলতে রাজি, শুধু ওই বোমা তৈরির ফর্মুলা বাদে। জনান্তিকে অরুণবাবুকে জিজ্ঞাসা করলাম, অশীতিপর মনীন্দ্রনাথকে কি সম্মানসূচক কোনো তাম্রপত্র দেওয়া হয়েছে? কিসের তাম্রপত্র? ওই যে আজকাল স্বাধীনতা সংগ্রামীদের সম্মানসূচক তাম্রপত্র দেওয়া হয় না। অরুণবাবু বললেন, মণিদা তো জীবনে জেল খাটেননি। তাও তো বটে, সে আমলে বিপ্লবীদের মধ্যে 2জন কখনো ধরা পড়েননি, রাসবিহারী আর মনীন্দ্রনাথ। জেল যখন খাটেননি তখন স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার প্রমাণ কোথায়? ওই একই কারণে কি রাসবিহারীর চিতাভস্য? তাহলে অবশ্য মনীন্দ্রনাথের দুঃখ করার কিছু নেই, তিনি রাসবিহারীর স্বগোত্র। এর চেয়ে বড় সম্মান ভারতীয় রাজদ্রোহীর আর কি হতে পারে? চন্দননগরের বিপ্লবীদের উপেক্ষিত ওই শেষ প্রদীপ শিখাটির প্রতি শ্রদ্ধা নম্র নমস্কার জানিয়ে ফিরে এলাম। যমুনা দেবীকে দেরাদুন এক্সপ্রেসে তুলে দিয়ে রাসবিহারী লখনৌ থেকে কাশিতে ফিরে এলেন। কাশির বাড়িতে ইতিমধ্যে খানা তল্লাশি হয়েছে। নাদির খাঁকে চোখ বেঁধে আনা হয়েছিল বটে, কিন্তু স্টেশন থেকে দূরত্ব সে ঠিকই আন্দাজ করেছিল। এমনকি গাড়ি কতবার কোন দিকে মন নিয়েছে তাও আন্দাজে বলেছিল। শচীন সান্যাল তাই আস্তানা বদলিয়ে ত্রিপুরা ভৈরবী ব্রহ্মপুরীর নূতন আস্তানায় উঠে এসেছেন। সেখানেই স্থির হলো এবার রাসবিহারী ভারতবর্ষ ত্যাগ করে চলে যাবেন। বছর 1.5 আগে গর্ডন হত্যার পরে এই জাতীয় সিদ্ধান্ত একবার নেওয়া হয়েছিল, সেবার টিকিট পর্যন্ত কেনা হয়েছিল, কিন্তু রাসবিহারী সেবার নিজেই রাজি হননি। এবার রাজি হতে হলো। সেই বাসাবাড়ি থেকে শেষবারের মতো রওনা হলেন রাসবিহারী, সঙ্গে নলিনীমোহন মুখোপাধ্যায়। মগরা স্টেশনে ওদের সঙ্গে দেখা করলেন জ্যোতিষ সিংহ, যার ছদ্মনাম ছিল পশুপতি। চন্দননগর স্টেশনে ডাকগড়ি থেকে নামা নিরাপদ নয়, তাই মগরা স্টেশন থেকে লোকাল ট্রেনে ওরা এলেন চন্দননগরে। এবার আর ফটক গোড়া নয়, এসে উঠলেন সাগরকালী ঘোষের বাড়িতে। সাগরকালী ঘোষ পাঠকের অজানা নন,
মতিলাল তার জবানবন্দিতে বলেছিলেন এই সাগর কালী ভেল দিক দিক খেলার জন্য রূপার শিলটা বানিয়ে দিয়েছিলেন। সাগর কালীর গুরুদেব রূপে রাসবিহারী আশ্রয় নিলেন। ভরদ্বাজ ব্রাহ্মণ, গলায় মস্ত পৈতা, মাথায় প্রকাণ্ড টিকি। রাসবিহারী অনেক পরে জাপান থেকে একটি চিঠিতে লিখেছিলেন, ওই সময় সাগরকালীর একজন বৃদ্ধ আত্মীয় আমাকে প্রণাম করেন। আমি সলজ্জে তাকে হাত তুলে নমস্কার করি। সংস্কার যাবে কোথায়? সেই আত্মীয় সাগরকালীকে জনান্তিকে প্রশ্ন করেছিলেন, বামুন ঠাকুর আমাকে আশীর্বাদ না করে নমস্কার করলেন যে? সাগরকালী বুদ্ধি করে বলেছিলেন, উনি অত্যন্ত বিনয়ী, বয়োজ্যেষ্ঠ হলে কায়তেরও প্রণাম নেন না। কিছুদিন পরে উনি চন্দননগরে থাকা আর নিরাপদ মনে করলেন না, চলে এলেন নবদ্বীপে। ইতিহাস বলছে তখন, অর্থাৎ নবদ্বীপে তার সঙ্গে ছিল একজন সুদর্শন মারাঠি ব্রাহ্মণ। তার পরিচয় কেউ জানত না, জানতেন একমাত্র মতিলাল। অনুমান হয় সে বিনায়ক কাপলে। অনুকূল ঠাকুর ওই সময় রাসবিহারীকে কিছু অর্থ সাহায্য করেন। গিরিজাবাবু তার দেখাশোনা করতেন। শ্রীশ ছিলেন এতদিনও ডান হাত, এবার শ্রীশ জেলে। অবশ্য কিছুদিনের মধ্যেই কাশি থেকে এসে গেলেন ওর লাট্টু, মানে শচীন সান্যাল, রাসবিহারীকে ভারতবর্ষ থেকে পাচার করতে। গোয়েন্দা বিভাগ সংবাদ পেয়েছিল রাসবিহারী ভারতবর্ষের বাইরে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। 3 বছর ধরে দিল্লি বম কেসের আসামিকে তারা ধরতে পারেনি, এ লজ্জা তারা ভোলেনি। প্রত্যেকটি স্টেশনে তাই রাসবিহারীর ফটো টাঙানো হলো। লালবাজার থেকে কলকাতার প্রত্যেকটি জাহাজ কোম্পানির কাছে নির্দেশ গেল জাহাজ ছাড়ার আগে স্পেশাল সার্চ করতে হবে। পাসপোর্ট বিভাগকে সতর্ক করে দেওয়া হলো রাসবিহারীর বর্ণনা দিয়ে, ফটো দিয়ে। প্রথমে কথা হয়েছিল উনি কাবুলের পথে পারস্যে চলে যাবেন, যে পথে 25 বছর পরে গিয়েছিলেন জিয়াউদ্দিন। ব্যবস্থাটা রাসবিহারী নিজেই নাকচ করেন। পরে কে যেন পরামর্শ দিলেন কুলির ছদ্মবেশে তিনি আপাতত চলে যাবেন বর্মা মুলুকে। তাতেও রাজি হলেন না তিনি। বললেন, পাসপোর্ট অফিসে তোমরা কেউ যাও, বিস্তারিত খোঁজ খবর নিয়ে এসে জানাও কে পাসপোর্ট ইস্যু করে, কার সুপারিশ প্রয়োজন, কে কে ক্লার্ক আছে, কখন অফিসে থাকেন, তার কী নাম, কত বয়স, বিবাহিত কি না, ইত্যাদি ইত্যাদি। অনতিবিলম্বে বিস্তারিত সংবাদ এসে গেল। পাসপোর্ট অফিসার একজন অল্প বয়সী ইংরেজ, মিস্টার লরেন্স ডেভিড, অবিবাহিত, সুদর্শন, বুদ্ধিমান। অফিসে 3-4 জন ক্লার্ক আছে, তারা কেউই বাঙালি নয়। একজন স্টেনোটাইপিস্ট আছেন, মিস লুইসি, জাতে ফরাসি, ডেভিডের বাগদত্তাবধূ। সাহেব অফিসে আসেন 10টায়, 5টা পর্যন্ত থাকেন, বেলা 1টা থেকে 2টো লাঞ্চ ব্রেকে বাইরে যান। সমস্তটা শুনে রাসবিহারী বলেন, আমি নিজেই যাব ছদ্মবেশে। আপনি নিজে? যদি চিনে ফেলে? ফেলবে না। কিন্তু সুপারিশ জোগাড় করবেন কেমন করে? কোনো অত্যন্ত পদস্থ ব্যক্তি শনাক্তিকরণ সুপারিশ ছাড়া আজকাল পাসপোর্ট ইস্যু করা হচ্ছে না। রাসবিহারী চিন্তিত হলেন। 2 দিন পরে আবার এলেন গিরিজাবাবু। বললেন, গিরিশ নাগ রাজি আছেন। উনি আমার আত্মীয় এবং একই জেলায় আমাদের বাড়ি। উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। আসলে উনি কে জানেন তো? বিপ্লবী নেত্রী লীলা রায়ের পিতা। যাই হোক, আপনার কীর্তিকাহিনী উনি জানেন, তিনি সুপারিশ করতে রাজি। অবশ্য এতে ওর চাকরি যেতে পারে। রাসবিহারী বললেন, চাকরি যাতে না যায় সেটা আমাকে দেখতে হবে। ওকে বলো কোনো একটা অছিলায় 10ই মে দুপুরবেলা ঠিক 2টোর সময় ওই পাসপোর্ট অফিসারের ঘরে ঢুকতে। আমি ঘরেই থাকব। তিনি যেন আমাকে দেখে বলে ওঠেন, হ্যালো মিস্টার টেগোর, কেমন আছেন? গিরিজাবাবু অবাক হয়ে বলেন, টেগোর মানে? আমি ওই সময়ের 5 মিনিট আগে পাসপোর্ট অফিসারের সঙ্গে দেখা করব। রাজা প্রিয়নাথ ঠাকুর এই পরিচয়। আমি রবীন্দ্রনাথের নিকট আত্মীয়, কাজিন ব্রাদার। রবীন্দ্রনাথ মাসকত পরে জাপান যাচ্ছেন শুনেছ বোধ হয়। আমি তার আগে যাচ্ছি অগ্রদূত হিসাবে যাবতীয় প্রোগ্রাম তৈরি করতে। বুঝতে পেরেছ এই পর্যন্ত? গিরিজাবাবু একটু ঢোক গিলে বললেন, তো গিরিশবাবুকে তাহলে আর কিছু করতে হবে না?
না, কিছুই করতে হবে না, শুধুমাত্র কথাবার্তায় তিনি যেন বুঝিয়ে দেন আমি একজন বিশিষ্ট লোক। রাজা পিএন টেগোর একজন স্বনামধন্য ব্যক্তি, ওর পরিচিত। রবীন্দ্রনাথের স্বাস্থ্য সম্বন্ধে প্রশ্ন করতে বলো। সম্ভবত লিখিতভাবে তাকে কিছুই স্বীকার করতে হবে না। আমি যদি ধরাও পড়ে যাই, ওর সুপারিশের কোনো লিখিত প্রমাণ থাকবে না। নবদ্বীপ থেকে রাসবিহারী পুনরায় চন্দননগরে আসেন। শ্রীশ নেই, মতিলালের কাছে বিদায় নিলেন। সাগরকালী ঘোষের একটি নিজস্ব নৌকো ছিল, তাতে করে রাসবিহারী সদলবলে গঙ্গা পার হয়ে কাকিনাড়ায় এলেন। 10ই মে ঠিক বেলা 1টার সময় একটি ব্রুহাম গাড়ি এসে দাঁড়ালো ডালহৌসি স্কোয়ারের পশ্চিম পাড়ে, পাসপোর্ট অফিসের সামনে। পিছনে তকমা আটা সহিস খুলে দিল গাড়ির দরজা। ধীর পদে নেমে এলেন স্থূলকায় রাজা পিএন ঠাকুর। মাথায় বিরাট পাগড়ি, কস্তাপার ফিনফিনে ধুতি, ঊর্ধ্বাঙ্গে কালো ওপেন ব্রেস্ট কোট, হাতে হাতির দাঁতের মুঠোওয়ালা বাঁকা ছড়ি, চোখে সোনার ফ্রেমের চশমা। গা দিয়ে বের হচ্ছে না না নেবু ফুলের নয়, ফরাসি এসেন্সের সুবাস। হেলতে দুলতে স্থূলকায় ভদ্রলোক অফিস ঘরে ঢুকলেন। সকলেই মুখ তুলে তাকায়। উনি নীলনয়না একটি তরুণীর দিকে এগিয়ে বাও করে বিশুদ্ধ ফরাসি ভাষায় প্রশ্ন করেন, মসিয়ে দাভিদের সঙ্গে সাক্ষাৎকারের সৌভাগ্য হতে পারে কি আমার? মেয়েটি একটু থতমত খেয়ে যায়, প্রত্যাভিবাদন করে ফরাসি ভাষাতেই বলে, মুসিয়ে দাভিদ বলে তো কেউ নেই এখানে। সে কি, পাসপোর্ট অফিসারের নাম মসিয়ে দাভিদ নয়? আজ্ঞে না, ওর নাম মিস্টার লরেন্স ডেভিড। উনি ফরাসি নন, ইংরেজ। ও আচ্ছা আচ্ছা, আমি শুনেছিলাম উনি ফরাসি, ওর স্ত্রীও ফরাসি। মেয়েটি মিষ্টি হাসল, এবার ইংরেজিতে বলে, উড ইউ কাইন্ডলি টেক ইউর সিট? জমিয়ে বসলেন রাজা পিএন টেগোর। বুক পকেট থেকে সোনার চেনে লটকানো ঘড়ির ডালাটা খুলে সময়টা দেখেন। মেয়েটি মুখ তুলে অন্যান্য সকলের দিকে তাকায়, তারপর সলজ্জে ফিসফিস করে ফরাসি ভাষায় বলে, ওর স্ত্রী ফরাসি নন, ওর বাগদত্তাবধূ ফরাসি। ভ্রুযুগল ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয় রাজা সাহেবের, একটা বিস্ময়ের অভিব্যক্তি। মেয়েটি রহস্যটা করে ভেঙে দেয়, আমরা দুজনে বাগদত্ত। উচ্ছ্বাসে ফেটে পড়েন রাজা সাহেব, অভিনন্দন জানান। তখনই ডেকে পাঠান কোচম্যানকে। গাড়ি থেকে আনা হলো ওর পোর্টম্যান্টো ব্যাগ। তার ভিতর থেকে বের করলেন রবীন্দ্রনাথের একটি কবিতাগুচ্ছের ফরাসি অনুবাদ। সদ্য প্রকাশিত হয়েছে। প্রথম পাতাটা খুলে ফেলেন। তাতে লেখা ছিল জাল হস্তাক্ষরে, টু মাই ডিয়ারেস্ট কাজিন প্রিয়নাথ রবীন্দ্রনাথ, অর্থাৎ প্রিয় ভাই প্রিয়নাথকে দিলাম রবীন্দ্রনাথ। কলমটা বের করে বললেন, মাদমোয়াজেল, তোমার নাম? লুইসি। কেন? রাজা সাহেব রবীন্দ্রনাথের সইয়ের নিচে লিখলেন, সুন্দরী মাদমোয়াজেল লুইসিকে। বিব্রত হয়ে লুইসি বলে, এটা কি ঠিক হলো? ডক্টর টেগোর আপনাকে দিয়েছিলেন। বাধা দিয়ে রাজা সাহেব বলেন, আমি রবিদার কাছ থেকে আর একখানা আদায় করে নেব, কিন্তু এমন শুভ সংবাদ শোনার পর। তাছাড়া কি জানো মাদমোয়াজেল, ফরাসি ভাষাটা আমি ভালো জানি না। ওই ছেলেবেলায় জ্যোতিদাদার পাল্লায় পড়ে একটু আধটু কাজ চলা মতো শিখেছি। মেয়েটি ইতস্তত করে বললে, তবু কবি শুনলে হয়তো দুঃখিত হবেন। আফটার অল তার অটোগ্রাফড কপি। পিএন ঠাকুর সামনের দিকে ঝুঁকে পড়েন, ফিসফিস করে বলেন, মাদমোয়াজেল, রবিদাকে তুমি চেনো না, তেমন বেরসিক লোকই তিনি নন। এগুলি সবই প্রেমের কবিতা, হানিমুনের উপযুক্ত। এ বুড়োর বদলে তোমারই এগুলি বেশি কাজে লাগবে। কবিও খুশি হবেন, আমি জামিন রইলাম। মেয়েটি রাঙিয়ে ওঠে। ভুঁড়ি দুলিয়ে হাসতে থাকেন রাজা সাহেব, হা হা করে। পাসপোর্ট অফিসার লাঞ্চে গেছেন শুনে একটু বিব্রত হলেন ঠাকুর সাহেব। মেয়েটি শুনল রবীন্দ্রনাথ শীঘ্র জাপান যাচ্ছেন, তার অগ্রদূত হিসাবে যাবতীয় বন্দোবস্ত করতে ঠাকুর পরিবারের এই পিএন টেগোর পূর্ব এশিয়ায় যাচ্ছেন। পরশু তার জাহাজ ছাড়বে, এখনও অনেক কাজ বাকি, আজই পাসপোর্ট করতে হবে। উসখুস করতে থাকেন রাজা সাহেব, বলেন, মাদমোজেল, কত দেরি হবে বলুন তো? 4টের সময় আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে এসপি সিনহার বাড়িতে। স্যার এসপি সিনহা?
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ কাউন্সিলের ল মেম্বার? না, উনি বর্তমানে ওয়ার কাউন্সিলের অ্যাডভাইজারি মেম্বার। উনি এখন ভারতে নেই। স্যার জেমস বেন্টন আর বিকানিরের মহারাজার সঙ্গে বিলেত গিয়েছেন। আমার অ্যাপয়েন্টমেন্ট ওর ভাইয়ের সঙ্গে, এনপির সঙ্গে। তিনি আইএমএস। জাপানে তার বন্ধুর কাছে কিছু উপহার পাঠাতে চান আমার হাতে। তা কখন আসবেন মাসিয়ে দাভিদ, আই মিন মিস্টার ডেভিড? ঠিক 2টোর সময়। আপনি ব্যস্ত হবেন না, 8 ঘন্টার মধ্যেই আমি সব ব্যবস্থা করে দেব। তাই এলেন সাহেব। একা নন, তার সঙ্গে আচকান পরা আরও একজন দেশি সাহেব। ব্যস্ত সমস্ত হয়ে সুইং ডোর খুলে দুজনে ঢুকে গেলেন খাস কামরায়। লুইসি পিএন টেগোরের ভিজিটিং কার্ড হাতে ঢুকলো পিছন পিছন। একটু পরে ফিরে এসে বললে, 5 মিনিটের ভিতরেই উনি ডাকবেন। তাই ডাকলেন। সুইং ডোর ঠেলে স্থূলকায় রাজা সাহেব ঘরে ঢুকতে গিয়েই কার সঙ্গে যেন মাথা ঠোকাঠুকি হয়ে গেল। ওদিক থেকে তখন বের হয়ে আসছিলেন আচকান পরা সেই দেশি সাহেব। দুজনেই একসঙ্গে বলে ওঠেন, সরি। তারপর হঠাৎ সেই দেশি সাহেব থমকে দাঁড়িয়ে পড়েন। হ্যালো, রাজা সাহেব না? কি ব্যাপার, আপনি এ পাড়ায়? সাগর পাড়ি দিচ্ছেন নাকি? আর বলেন কেন মিস্টার নাগ, পড়েছি জবনের হাতে। রবিদা জাপান যাচ্ছেন। আগে গেলে বাগে খায়, তাই এই হতভাগাকে অগ্রদূত করে পাঠাচ্ছেন আগে ভাগে। আমার কি এসব ঝামেলা পোষায়? পড়েছি জবনের হাতে শুনে একটু আঁতকে উঠেছিলেন গিরিশচন্দ্র। ঢোক গিলে বলেন, পোয়েট টেগোর কেমন আছেন আজকাল? চলে যাচ্ছে। কি লিখছেন এখন? ছাইভস্য। আমি কি ওসব বুঝি? আচ্ছা, বাই বাই। উইশ ইউ আ হ্যাপি ভয়েস। বেরিয়ে গেলেন গিরিশনাগ, মানে মানে চাকরি বাঁচিয়ে। সাহেব করমর্দন করলেন, আগন্তুককে বসতে বললেন। গিরিশের সঙ্গে রাসবিহারী কথোপকথন হয়েছিল আদ্যন্ত ইংরেজিতে। ইতিপূর্বে সাহেবের বাগদত্তাবধূ ওর হয়ে সুপারিশ করে গেছে, কিন্তু লোকটা যাতে ইংরেজ, লাল ফিতের বাইরে সে পা বাড়াবে না। বললে, আপনি কোনো রেসপেক্টেবল লোকের লিখিত সুপারিশ আনেননি? রাজা সাহেবের চোখ কপালে ওঠে। মাই গড, তার প্রয়োজন আছে নাকি? তাই গিরিশবাবু তো একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। আই থিঙ্ক হি ইজ টলারেবলি রেসপেক্টেবল। এখনও বোধহয় তিনি চলে যাননি। আপনার অর্ডারলিকে যদি কাইন্ডলি। বেল বাজাতে হাতটা তুলেছিলেন। উদ্যত হাতটা ধরে ফেলে লুইসি। হঠাৎ কেন যেন সে নিজেকে অপমানিতা মনে করল, তা খোদায় মালুম। বোধ করি তার ধমনীতে ফরাসি রক্ত প্রবাহিত হচ্ছিল বলেই। লাল ফিতার প্রতি নৈর্ব্যক্তিক নদী এখনও সে স্বীকার করতে শেখেনি। বলল, স্যার, আই এম আ রেসপেক্টেবল ফ্রেঞ্চ সিটিজেন টু। আমার মুখের কথায় যদি আপনার বিশ্বাস না হয়, বলুন কোথায় সই করতে হবে। স্যার একেবারে কাঁচুমাচু, কিন্তু বেচারা করেই বা কি? পাসপোর্ট দুর্গের সে, দুর্গেশ দুমরাজের মতো অবস্থা তার। একদিকে লাল ফিতার বন্ধন, অপরদিকে প্রেমাস্পদার অভিমান। আমতা আমতা করে বলে, লুইসি, এই সপ্তাহে আমি একটা কনফিডেন্সিয়াল সার্কুলার পেয়েছি। ওয়েল, সব কথা এখানে বলা যায় না, কিন্তু আমি মিনতি করছি, দিস ইজ ইন্ডিয়ান পলিটিক্স। তুমি বিদেশি মানে। বুঝেছি, থাক। তুমি কোনো ভারতীয় শনাক্তিকরণ সুপারিশ চাও, এই তো? আশা করি তুমি নোবেল লরিয়েট কবি ট্যাগোরের নাম শুনেছ। বাজারে গুজব আগামী লিস্টে তিনি নাইট উপাধিতে ভূষিত হবেন। কি মনে হয় তোমার, তিনি অন্তত টলারেবলি রেসপেক্টেবল ইংরেজের দৃষ্টিতে? এই তার ইন্ট্রোডাকশন। প্রেমের কবিতার বইখানি প্রথম পাতা খুলে নাকের সামনে মেলে ধরে তার হবু স্বামীর। পালাবার পথ খুঁজছে তখন ডেভিড। আমতা আমতা করে বলে, কি আশ্চর্য, আমি পাসপোর্ট দেব না তা তো বলিনি। ইটস জাস্ট এ ফর্মালিটি। পাসপোর্ট পকেটে নিয়ে কোঁচা এবং ভুঁড়ি সামলিয়ে থপ থপ করতে করতে বেরিয়ে এলেন পিএন টেগোর। লুইসিও বের হয়ে এলো। রাজা সাহেব গাড়ির পাদানিতে পা রেখে ফরাসি ভাষায় বললেন, আপনাদের বিবাহিত জীবন মধুময় হোক। মেয়েটি রুমাল নেড়ে বললে, বন ভয়েস। 12ই মে 1915। সকাল 10টার মধ্যেই আহারাদি সেরে পিএন ঠাকুর তৈরি হয়ে নিলেন। সঙ্গে একটি মাত্র পোর্টম্যান্টো, তাতে জামা কাপড়, একখণ্ড শ্রীমদ্ ভাগবত গীতা।
প্রাচীরে বিলম্বিত বিবেকানন্দের ফটো সামনে গিয়ে প্রণাম করলেন। গিরিজাবাবু আর শচীন নীরবে লক্ষ্য করছিলেন প্রস্তুতি পর্ব। কি মনে করে রাসবিহারী ফটোখানা পেরে নামালেন, ভরে নিলেন সুটকেসে। বিছানার তলা থেকে বের করে আনলেন দুটি মশার পিস্তল, হাবু মিত্রের রডা আর্মস লুটের শেষ স্মৃতিচিহ্ন। 4টি ছিল, একটা গেছে পিংলের সঙ্গে, একটি রয়েছে ওর 7 অনুচরের যে কোনো একজনের কাছে তার আদেশকে কার্যকরী করতে বিনায়করাও কাপলের মৃত্যু মুখে করে। আর এই দুটি এতদিন সঙ্গেই ছিল। একটি দিলেন গিরিজাবাবুকে, একটি লাট্টুকে। ওরা দুজনেই আপত্তি করলেন, বললেন, আপনি কি সম্পূর্ণ নিরস্ত্র? বাধা দিয়ে রাসবিহারী বলেন, পাগল, একেবারে নিরস্ত্র হতে আছে? কাল দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, বুঝলে, মায়ের প্রসাদে ফুল নিয়ে এসেছি। একেবারে খালি হাতে অত দূর বিদেশ যাব কেন? একটি রাঙা জবা বের করে দেখালেন বুক পকেট থেকে। আলিঙ্গন করলেন ওদের দুজনকে। রুদ্ধ কণ্ঠে শচীন্দ্রনাথ বললেন, দাদা, আর যদি কখনো দেখা না হয়? রাসবিহারী বলেন, দূর বোকা, আমি তো আবার ফিরে আসব। আর নেহাত যদি না আসি তাতেই বা কি? কত লোকই তো যুদ্ধক্ষেত্র থেকে ফেরে না। তারপর হঠাৎ হেসে ফেলেন, বলেন, সত্যিই যদি ফিরে না আসি তাহলে ভারতের ছেলে মেয়েদের কি বলবি আমার কথা? বলবো আপনি ছিলেন রাজদ্রোহী, বিপ্লবী মহানায়ক। বলবো, না 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 না, বলিস বলিস আমি ছিলাম জন্মযোদ্ধা। আই ওয়াজ আ ফাইটার, এই আমার সত্য পরিচয়। যোদ্ধা? শুধু যোদ্ধা, আর কিছু না? অবাক হয়ে যান শচীন্দ্র। হ্যাঁ হ্যাঁ, শুধু যোদ্ধা। ব্রাউনিংয়ের প্রসপাইস পড়েছিস লাট্টু? হঠাৎ খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে কয়েক ছত্র আবৃত্তি করেন। I was ever a fighter, so one fight more, the best and the last. I would hate the death bandaged my eyes and forbore and bade my creep past. No, no, let me taste the whole of it, fear like my peers, the heroes of old. Bear the burnt in a minute, be glad life's years of pain, darkness and cold. যোদ্ধা আমি আজীবন, রণক্লান্ত, ডাকিতেছে তবু জীবনের শেষ শ্রেষ্ঠ রণ। চক্ষু মুদি কোনো মতে নত যেন মাগিব না কভু মরণের চরণ স্মরণ। নহে নহে, ডরিব না শহীদের পদচিহ্ন ধরে, মৃত্যুপাত্র ওষ্ঠে তুলে নিতে। জীবনের ঋণ যাব করাক্রান্তি মূল্যে শোধ করি, যন্ত্রণায়, অন্ধকারে, শীতে। শচীন্দ্রনাথের মনে হলো সামনে দাঁড়ানো ওই অতি পরিচিত লোকটি ওর সম্পূর্ণ অপরিচিত। কোনো দিন কোনো সেন্টিমেন্টাল কথা ওর মুখে কখনো শোনেননি। উনি যে এতটা কবিতা মুখস্থ বলতে পারবেন তাও যেন ধারণা ছিল না শচীন্দ্রের। গিরিজাবাবু বলেন, আমাদের ঠিকানাগুলো। হঠাৎ সম্বিত ফিরে পান রাসবিহারী, হেসে বলেন, হ্যাঁ হ্যাঁ, কাল সারা রাত সেগুলোই মুখস্থ করেছি। কোথায় কলকাতার 136/3/1 গুরু ওস্তাগর লেন, আর কোথায় 211/4 ক ঘুষিয়ারি মন্ডি, মিনাবাজার, লখনৌ। আরে পরীক্ষার পড়াও এমনভাবে মুখস্থ করিনি। ঘোড়ার গাড়ি ডেকে আনা হলো। উঠলেন ওরা 3 জন। স্ট্যান্ড রোড দিয়ে গাড়ি চলেছে। একদিকে গঙ্গা, একদিকে গড়ের মাঠ। রাজা সাহেব নির্নিমেষ নেত্রে দেখছিলেন ওই গড়ের মাঠে ব্রিটিশ ইন্ডিয়ান সৈনিকেরা কুচকাওয়াজ করছে। পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ, নেপালি, রাজপুত, মারাঠি, না, বাঙালি নেই। কোথাও একটি সৈন্য বাঙালি নেই। খিদিরপুরে 6 নম্বর জেটির সামনে দাঁড়ালো গাড়িটা। গেটের বাইরে থেকে বিদায় নিলেন গিরিজাবাবু আর লাট্টু। গিরিজাবাবু ধরা পড়েছিলেন মাত্র কয়েক মাস পরে।
3 বছর রক্ত আমাশয়ে ভুগে বস্তুত বিনা চিকিৎসায় তিনি আগ্রা জেলে মারা যান। শচীন সান্যাল গ্রেফতার হলো অনতি বিলম্বে। যাবজ্জীবন দ্বীপান্তর হয়েছিল তার। দুজনে দাঁড়িয়ে রইলেন পুলিশ কর্ডনের বাইরে। টিকিট ও পাসপোর্ট দেখিয়ে ভিতরে ঢুকে গেলেন PN ঠাকুর। দাঁড়িয়ে আছে জাপানি জাহাজ সানুকি মারু। 2য় শ্রেণীর টিকিট তার। চলে গেলেন নির্দিষ্ট কামরায়। শুনলেন জাহাজ ছাড়বে ভোরে। এখনও সাম্প্রতিক হুকুম অনুসারে স্পেশাল পুলিশ নাকি জাহাজটি খানাতল্লাশি করেনি। তীক্ষ্ণদী রাসবিহারীর মনে হলো অভিজাত শ্রেণীর যাত্রী PN ঠাকুরকে 2য় শ্রেণীতে দেখলে সন্দেহ করবে পুলিশ। গুনে দেখলেন রাহা খরচ কত আছে। হ্যাঁ, হবে। 2য় শ্রেণীর ভাড়া 80 টাকা, 1ম শ্রেণী 212 টাকা। কিন্তু আহার্য পাওয়া যাবে বিনামূল্যে। উনি তৎক্ষণাৎ চলে গেলেন ক্যাপ্টেনের কাছে। আত্মপরিচয় দিলেন, রাজ সরকারের কর্মচারীদের গালমন্দ করলেন এবং টিকিট বদলিয়ে 1ম শ্রেণীর একটি টিকিট খরিদ করলেন। হলেন কপোর্দকহীন। 1ম শ্রেণীতে ছিল 3টি কেবিন, 6 জন যাত্রীর স্থান। যাত্রী ছিলেন মাত্র 4 জন। একটি কেবিনে 2 জন জাপানি, দ্বিতীয়টিতে একজন ইহুদি মহিলা, 3য় কেবিনে একা রাসবিহারী। ডেকে শিখ ও পশ্চিমা যাত্রী, তারা চীন ও সিঙ্গাপুর যাচ্ছে। ক্যাপ্টেন আর স্টুয়ার্টের সঙ্গে আলাপ হলো। ক্যাপ্টেন ওকে মদ্যপানে আমন্ত্রণ পর্যন্ত করল। সবিনয়ে প্রত্যাখ্যান করলেন। একটু পরেই শুরু হলো স্পেশাল তল্লাশি। কে একজন হতচ্ছাড়া ডাকাত বুঝি ভারত ছেড়ে পালাতে চাইছে, তাই এই বিড়ম্বনা। ডেকে যাত্রীদের মালপত্র তছনছ করে দিল পুলিশ। 2য় শ্রেণীতেও হয়রানি হলো যথেষ্ট। 1ম শ্রেণীর কেবিনেও পুলিশ এলো। 1 নম্বর 2 নম্বর কেবিন দেখে পুলিশ ইন্সপেক্টর এসে নক করলো দরজায়। দরজা খোলাই ছিল। এই যে চেয়ারে শুয়ে চুরুট মুখে খবরের কাগজ পড়ছিলেন ঠাকুর প্রিয়নাথ সাহেব। শুয়ে শুয়ে বলেন, ইয়েস, কাম ইন। দরজা খুলে ঘরে ঢুকলেন পুলিশ ইন্সপেক্টর, জাহাজের ক্যাপ্টেন আর স্টুয়ার্ট। রাসবিহারী বললেন, ইয়া, হোয়াটস আপ? জাপানি স্টুয়ার্ট বিনয়ে বিগলিত হয়ে বললে, জাস্তা ফরমালিটি রাজা। একজন ডাকাতে জাহাজে করে পালাচ্ছে কিনা তাই এরা দেখতে এসেছেন। মুক্তকচ্ছ স্থূলকায় রাজা সাহেব উঠে দাঁড়ান। গুড হেভেন্স, ডাকাত! দেখুন দেখুন, ভালো করে খুঁজে দেখুন, পার্টিকুলারলি আমার বাথরুমটা একবার দেখে দিন। জাপানি ক্যাপ্টেন পরিচয় করিয়ে দেন, রাজা PN তেগোর, কাজিন অফ দ্য নোবেল লরিয়েট পোয়েট ডক্টর রবীন্দ্রনাথ। ইন্সপেক্টর সসম্ভ্রমে নমস্কার করে মামুলি প্রথায় পাসপোর্টখানা দেখতে চায়। তল্লাশি শেষ হলো। ছাড়পত্র পেল সানুকি মারু। পরদিন শেষ রাত্রি। নোঙর তোলা হলো জাহাজের। রাসবিহারী তখন রেলিংয়ে ভর দিয়ে ডেকে দাঁড়িয়ে আছেন। মে মাস, ঝিরিঝিরি অকাল বর্ষণ শুরু হয়েছে, যেন আকাশটা কাঁদছে। উত্তর দিকে তাকালেন একবার, না, দক্ষিণেশ্বরের মন্দির চূড়াটা দেখা গেল না। ইঞ্জিন চালু হলো, ভোঁ বাজলো, তফাৎ যাও, তফাৎ যাও। বিদায় শৃঙ্খলিত মা আমার, বিদায়। তোকে আমি কোনোদিন ভুলব না। তোর বন্ধন মুক্তি না হলে আমারও যে মুক্তি নেই রে পাগলি। তোকে কি ভুলতে পারি? মনে পড়ল আম্বালা জেলে এ সপ্তাহে পর পর 4 জনকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ফাঁসির মঞ্চ থেকে। আমির চাঁদ, অবোধ বিহারী, বালমুকুন্দ, আর মাত্র 48 ঘন্টা আগে ওর প্রাণের ভাই হুকোবর্দার বিশ্বেকে। পাঞ্জাবের এক অখ্যাত গায়ে প্রতিবাদে অনশন শুরু করেছে এক পুলিশ কঠোর কোমলাঙ্গী। হঠাৎ ঝুঁকে পড়লেন রেলিং ধরে। গঙ্গার খোলা জল ঢেউয়ে ঢেউয়ে আছাড় খেয়ে পড়ছে জাহাজের গায়ে, যেন আদর করছে তাকে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। অস্ফুটে ওই গৈরিক বসনা গঙ্গাকে সম্বোধন করে বললেন, কাঁদিস নে মা, কাঁদিস নে, আবার ফিরে আসবো আমি, আশ্রয় নেব তোর কোলে। দেখে নিস, দেখে নিস মা, দেখে নিস। দু হাতে মুখ ঢেকে হঠাৎ ছেলে মানুষের মতো ঝড় ঝরিয়ে কেঁদে ফেলেন।
বজ্র কঠিন রাজবিদ্রোহী রাত্রির অন্ধকার ভেদ করে পূর্ব দিগন্তে এতক্ষণে সোনালি সূর্যের আভাস ফুটে উঠতে শুরু করেছে। জবানবন্দি শেষ হলো আমার। কি বললেন? ওই চিতাভস্য স্বাধীন ভারতের গঙ্গায় বিসর্জন দেওয়ার বিষয়ে আমার কি মতামত? এত কথা তো আমিই বললাম, এবার আপনি কিছু বলুন। আপনি এবং আপনারা শ্রী পাঠকগণ। শুনলেন, আমি রাসবিহারীকে দেখেছি উপন্যাসখানি। একটা একটা লাইন যেটা রাসবিহারী একটা জায়গায় সই করেছিলেন 1942-এর 25 এপ্রিল, সেই লাইনটা দিয়ে আমি শেষ করছি, রাসবিহারী নিজের লেখা। I was a fighter, one fight more, the last and the best.